তাহলে আজকে আমাদের টপিক হলো হাইডার প্রজনন, তাই না? হাইডার প্রজনন, রিপ্রোডাকশন অফ হাইডার। তো আমরা এর আগে দেখছিলাম যে হাইডার প্রজনন কয় পদ্ধতিতে হয়, আমরা কিন্তু আগে বলছিলাম না, যেখানে দেখছিলাম অযৌন জনন হয় এবং যৌন জনন দুটোই হয়। এবং যৌন জনন এখানে হয়, তার মানে এর দেহের মধ্যে কি থাকে? শুক্রাশয়, ডিম্বাশয় উভয় থাকে, অস্থায়ীভাবে তৈরি হয়। ঠিক আছে, নর্মালি যেটা আমরা ফিগার দেখছিলাম এটা কি বলতো, যে একটা দেহের মধ্যে দুইটা, তো এরকমও হয়, তবে সিঙ্গেলও থাকতে পারে। তো অধিকাংশ সিঙ্গেল দেখা যায়, তবে আমরা যেহেতু ফিগার অঙ্কন করার ক্ষেত্রে দুইটা দিয়ে দিই, দুইটা ফিগার, একটা স্ত্রী একটা পুরুষ আকাশে একটাতে একটার মধ্যে অঙ্কন করে দিই, যেহেতু সম্ভব, এই জন্য আমরা এটা দিই আর কি। ঠিক আছে, ওকে। তাহলে দেখো যে যে প্রক্রিয়ায় জীব তার নিজ বংশধর রক্ষা করার জন্য প্রজননক্ষম অনুরূপ জীব সৃষ্টি করে তাকে কি বলা হয়? প্রজনন। এই সময়টা বুঝতে পারতে পারো, এটা সব জায়গায় লাগে আর কি। ঠিক আছে, ওকে। যে প্রক্রিয়ায় জীব দেহে অংশের মাধ্যমে প্রত্যক্ষভাবে অযৌন, প্রত্যক্ষ মানে কি এখানে, মানে দেহ অংশের মাধ্যমে অযৌন বা একই প্রজাতির অন্য সদস্যদের সহযোগিতায় ও গ্যামেট সৃষ্টির মাধ্যমে পরোক্ষভাবে, তাহলে পরোক্ষভাবে কখন হবে? গ্যামেট সৃষ্টির মাধ্যমে যৌন পরোক্ষভাবে নিজ আকৃতি সদৃশ বংশধর তৈরি করে। তার মানে কোন পরীক্ষার মাধ্যমে? এটা প্রজননের মাধ্যমে। তারা আবার একটু বলি, তাই এই পরীক্ষার মাধ্যমে, এটা দেখি না সব, তাই উল্টো লাগতেছে। তাহলে এই প্রজনন বা জনন পরীক্ষার মাধ্যমে কি করে? কেউ পরোক্ষভাবে, আবার কেউ কি বলতো প্রত্যক্ষভাবে কি করে? তার অনুরূপ তৈরি করে। অনুরূপ বলতে সে দেখতে যেমন তেমনই কি করবে? জীব তৈরি করবে। ঠিক আছে, এটাকে বলা হয় প্রজনন। ওকে, তো এটা হতে পারে যৌন অযৌন দুটোই হতে পারে। দেখো হাইডার যৌন অযৌন এবং যৌন উভয় পরীক্ষার মাধ্যমে কি করে? বংশ বৃদ্ধি করে থাকে। আমরা এটা আগেও দেখছি। এখন দেখো হাইডার অযৌন জনন, এটা আমরা দেখছি যে হাইডার নামকরণ করা হয়েছে যেখান থেকে, যে অনুসারে সেখানে দেখা যায় তার একটা অযৌন জননের মাধ্যমে, তার অযৌন জননের এক ধরনের সক্ষমতার কারণে তার নাম রাখা হয়েছে হাইডার, তাই না? অর্থাৎ অঙ্গ জননের যেটা ছিল আর কি। দেখো গ্যামেট উৎপাদন ছাড়াই যে জনন সম্পাদিত হয় তাকে বলা হয় অযৌন জনন। এগুলো আশা করি মনে হয় মুখস্থ করতে হবে না, ছোটো ক্লাসে পড়া। এ ধরনের জনন পদ্ধতিতে একটি মাতৃ হাইড্রাজন জনিতা থেকে বা জনক থেকে, ঠিক আছে, নতুন জীবের সৃষ্টি হয়। হাইড্রা দুভাবে অযৌন জনন সম্পন্ন করে, একটা হলো মুকুল উদ্গম আর একটা হলো বিভাজন। বিভাজনটা তো আগেই বলছিলাম যে হাইড্রা যদি দেহে খণ্ডিত হয় অনুপ্রস্থ বা লম্বালম্বি ভাবে, তাহলে কি হবে? এখানে প্রতিটা খণ্ড কি করবে? নতুন সদস্যের জন্ম দিবে। ঠিক আছে, এটা অযৌন, হ্যাঁ বিভাজন, দুইটা অযৌন জন্ম। ঠিক আছে, এই জন্য এখানে হাইড্রার অযৌন জন্ম হলো দুই ধরনের, একটা হলো মুকুল উদ্গম আর একটা হলো বিভাজন। এই মুকুল উদ্গম দেখতেই পারতেছো এখানে, ওই যে আমাদের বললাম, যেমন এর আগে বলছিলাম যে বাঁশ গাছের মতো মুকুল তৈরি হবে। ঠিক আছে, সেখান থেকে আবার নতুন একটা কি করবে? বাঁশ তৈরি হয়। এখানে নতুন একটা, এই যে এখানে দেখতে পাচ্ছ যে একটা মুকুল তৈরি হচ্ছে, ধীরে ধীরে মুকুলটা বড় হচ্ছে, হাইড্রার আকৃতি নিচ্ছে, কোষিকা তৈরি হচ্ছে। এক পর্যায়ে কি হবে? যেখানে যুক্তি ছিল এখানে খাস তৈরি হচ্ছে, এক পর্যায়ে এটা বিলীন হয়ে যাবে, আলাদা হয়ে গেল। বুঝতেই পারছো বিষয়টা, মেকানিজমটা। তো এটাই কিন্তু এখানে বলছে আর কি। কি বলছে? যে মুকুল উদ্গম একটি অযৌন জননের স্বাভাবিক প্রক্রিয়া। বছরের সব ঋতুতেই, বিশেষ করে গ্রীষ্মকালে পর্যাপ্ত খাদ্য সরবরাহ থাকায় এটি বেশি ঘটে। তাহলে এটা প্রশ্ন আসতে পারে, হাইড্রার মুকুল উদ্গম কোন ঋতুতে সব থেকে বেশি হয়? হাইড্রার মুকুল উদ্গম কোন ঋতুতে সব থেকে বেশি হয়? কোন ঋতুতে বেশি হয় বলো তো? গ্রীষ্মকালে। এটা একটু মনে রাখতে হবে। এই যে বিশেষ করে এই যে বিভিন্ন ধরনের ঋতু আমাদের সামনে আসবে, আমরা দেখছিলাম ঘাসফড়িঙ্গা দেখছিলাম বিভিন্ন সময়, ঋতু দেখছিলাম ওখানে অ্যাসোসিয়েটেড, এগুলো নোট করে রাখবা খাতায়। একটা নোট করে রাখবা যে হাইড্রার মধ্যে কী কী ঋতু, কী কী সময় ছিল, কোন কোন তারিখ ছিল, কতদিন, এই যে রিলেটেড বিষয়গুলো একটা নোট করে রাখবা। এখানে কী দেখলা, ঋতু, কী সময়, কী মাস। আবার আমরা যখন রুই মাছ দেখবো এরপরে পড়বো, ওখানেও দেখা যাবে বিভিন্ন ধরনের সময়, মাস, তাপমাত্রা, এই বিষয়গুলো একটা নোট করে রাখবো। আমি এভাবে নোট করে রাখতাম, নোট আমার যে ফোনের মধ্যে, নোটের মধ্যে। ঠিক আছে, যেহেতু তার মধ্যে অ্যাডমিশন টাইমে লাগে, এমসিকিউ সময় লাগে। দেখো প্রক্রিয়ার শুরুতে, মানে এই যে প্রক্রিয়াটা আছে মুকুল উদ্গম, প্রক্রিয়ার শুরুতে দেহের মধ্য অংশ বা নিম্ন অংশের কোন স্থানের এপিডার্মিসের ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত হয়ে একটি ক্ষুদ্র স্ফীত অংশ সৃষ্টি করে। যেটাই তৈরি হবে নতুন কিছু, সেটাই কোথায় তৈরি হবে? ইন্টারস্টিশিয়াল কোষ থেকে। এটা কোথাকার বলো তো? এপিডার্মিসের বহিত্বক থেকে, যেহেতু বহিত্বক থেকে তৈরি হবে। ওকে, স্ফীত অংশটি কী হবে? ক্রমশ বড় হয়ে ফাঁপা নলাকার হবে। ভেতর থেকে কী তৈরি হতে হবে? সিলিন্ডার না হতে হবে না, নলাকার ফাঁপা হবে।
মুকুল তৈরি করবে। এতে এপিডার্মিস, মেসোগ্লিয়া এবং গ্যাস্ট্রোডার্মিস তৈরি হবে। তাহলে দেখো কোষটা আসলে কোথা থেকে? এপিডার্মিস থেকে। কি আসলে? ইন্টারস্টিশিয়াল কোষ। কিন্তু এগুলো আবার কি করবে? তৈরি করবে আমাদের এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস দুইটা তৈরি করবে, ঠিক আছে, মেসোগ্লিয়া তৈরি করবে। ওকে, তাহলে মাতৃহাইডার সিলেন্ট্রন মুকুলের কেন্দ্রে প্রসারিত হয়। এগুলো কিন্তু মুক্ত করতে হবে না, মুক্ত করতে হবে আমি বলতেছি, এগুলো একটু রিডিং দিবে শুধু। মাতৃহাইডার সিলেন্ট্রন মুকুলের কেন্দ্রে প্রসারিত হয়, মানে বুঝলা? অর্থাৎ এই যে যেটা মেইন হাইডার ছিল তার যে সিলেন্ট্রনটা কী হবে, ওটাও ভেতরের দিকে অপসারিত, যে ফাঁপা থাকে না, ফাঁপার দিকে কি অপসারিত হবে, হয় ভেতরে ওই মনে করো সিলিন্ডারটা প্রবেশ করে যাবে, তখন তারও সিলিন্ডার হয়ে গেল, বুঝতে পারছো? এরকম সেটা মনে করো যে অনেকটা কী হয় যে কিসের মতো বেলুন আছে না, বেলুন ফুকালে মনে করো মাঝে যদি ধরো, চাপ দিয়ে ধরো, ওই পাশে দুইটা খণ্ড খণ্ড হয় না, এরকম আর কি। বা এক পাশে যদি চাপ দেওয়া দেখবো এক পাশে ফুল বড় হচ্ছে, একবার ছোটো হচ্ছে, এরকম হয় আর কি। হ্যাঁ, ওরকম সিস্টেমটা ঘটে এখানে। দেখো মুকুলটি মাতৃহাইডা থেকে পুষ্টি গ্রহণ করে বড় হয় এবং শীর্ষ প্রান্তে গঠিত হয় মুখছিদ্র, হাইপোস্টোম কোষিকা। একসময় কী হবে, মাতৃহাইডা ও মুকুলের সংযোগস্থলে একটি বৃত্তাকার খাঁচা তৈরি হবে এবং ক্রমশ এটা কী হবে, এই খাঁজটা ধীরে ধীরে আরও গভীর হতে থাকবে, এক পর্যায়ে এটা বিচ্ছিন্ন হয়ে যাবে। দেখো অপত্য হাইডার বিচ্ছিন্ন হওয়ার প্রান্তে কী হবে বলতো, পালশক্তি গঠিত হয়। যেখানে বিচ্ছিন্ন হলো সেখানে কী হবে, পালশক্তি। আর যেটা বাইরের দিকে ছিল ওটা কি, কোষিকা, হাইপোস্টোম, মুখটুক তৈরি হয় মাথা। শিশু হাইডা কিছুক্ষণ বিচরণের পর নিমজ্জিত কোনো বস্তু সংলগ্ন হয়ে স্বাধীন জীবনযাপন শুরু করে দেয়, হয়ে গেল। ঘটনাক্রমে একটি হাইডার বেশ কয়েকটি মুকুলের সৃষ্টি হতে পারে, একসাথে বেশ কয়েকটি মুকুল তৈরি হতে পারে। এসব মুকুল আবার নতুন মুকুল সৃষ্টি করতে পারে, বুঝতে পারছো? অর্থাৎ গাছের মতো ডালাপালা তৈরি হতে পারে, এমন বিষয়। সম্পূর্ণ মাতৃহাইডাকে তখন একটি দলবদ্ধ প্রাণীর মতো দেখা যায়। নতুন যে হাইডাগুলো তৈরি হয় এগুলিকে সবাই মিলে দলবদ্ধভাবে হয়, মানে সম্পূর্ণ মাতৃহাইডা বলতে ওই যে মানে যে হাইটের মধ্যে অনেক ডালপালা তৈরি হলো না, মুকুল তৈরি হলো, দেখতে মনে হবে অনেকগুলো ঝাঁক আর কি যাচ্ছে আর কি, এরকম সেটা। ওকে, ওই যে মনে করো বাস ঝোপের মতোই আর কি, যখন একটা বাসে অনেকগুলো মুকুল হয় চারপাশে দেখা যায় অনেকগুলা। তো মুকুল সৃষ্টি এবং মাতৃহাইডা থেকে পৃথক হয়ে স্বাধীন জীবনযাপন করতে কত সময় লাগবে? এই যে ইম্পর্টেন্ট, তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুকুল সৃষ্টি এবং মাতৃহাইডা থেকে পৃথক হয়ে স্বাধীন জীবনযাপন করতে কত সময় লাগে? 3 সপ্তাহ, মানে কয়দিন? তোমাদের চেঞ্জ করে দিছে, এই যে খুবই খারাপ লাগে। এগুলো এমন কথা যেটা দিবে সেটা মুস্ত করতে হবে, পরবার মানলে হাতে ওটা মুস্ত করতে হবে। নতুন বইয়ে 4 থেকে 7 দিন দেওয়া আছে। আচ্ছা যেটা আছে ওটা লিখে নাও, ঠিক আছে? এগুলো রাইটারগুলো খুবই খারাপ লাগে। যাই হোক লিখে রাখো, যেটা আপডেট হবে সেটাই। তার মানে হলো হাইড্রা আগে ছিল 3 সপ্তাহ করে লাগতো, এখন লাগে 4 থেকে 7 সপ্তাহ, বুঝছো? ইমপ্রুভ হয়েছে না, এখন ইমপ্রুভ হয়নি তো, ডিমোশন হয়েছে, এখন টাইম বেশি লাগতেছে না, কম লাগছে। আগে সপ্তাহ ছিল, এখন দিন। ও দিন 21 থেকে 7 নামিয়ে দিয়েছে, এখন দিন 4 থেকে 7 দিন। ও আচ্ছা, আগে যে গবেষণাটা করছিল কি খায় গবেষণাটা আরে আবার দিবার চেঞ্জ করছে, এগুলো এমনি বংশগতি পরিবর্তন হয়ে যাবে। এইগুলা তো গবেষণার কাজে লাগবে না, এইগুলা বই পড়ে কেউ গবেষণা করবে? এরা তো চুরি করে নিয়ে এসে লাগায় বিভিন্ন বইয়ের, যেখানে যা পায় লাগায়। কথা হলো এই যে এটা কারণটা কি, যদি চেঞ্জ না করে বছর বছর তুমি বই কিনবা? তাহলে আমরা তাও বই কিনবো না। ঠিক আছে, এটাই কথা। একটু করে চেঞ্জ করলে তো একটু করে এক লাইন করে চেঞ্জ করে দিবে, কোনো জায়গায় ভুলও করে দেয়, রাইট জিনিস ছিল ভুল করে দেয়, বুঝছো? ভুল আছে এটা রাইট করতে পারবে না, দেখবা ভুল আমি বলবো না, ওগুলো রাইট করবে না, যেগুলো ভুল আছে বোঝে না, জানি না ভুল আছে, কিন্তু এই যে এমনি একটা উল্টা পুল্টা ঢুকাই দিবে। তাহলে বিভাজন, তাহলে আমরা দেখলাম যে মুকুল তৈরি করার মাধ্যমে অযৌন জনন হতে পারে। সময় লাগে কত? 4 থেকে 7 দিন, এটা বুঝতে করতে হবে, 4 থেকে 7 দিন, 4 থেকে 7 দিন সময় লাগবে। ওকে, প্রায় 1 সপ্তাহ, প্রায় 1 সপ্তাহ। ওকে, বিভাজনটা তো আমরা বলছিলামই আগেই যে বিভাজন কোনো স্বাভাবিক জনন প্রক্রিয়া নয়, এটি একটি দৈবাত বা তাৎক্ষণিক একটা ঘটনা। দৈব বলতে না, দৈব থেকে দৈবাত সংঘটিত হয়। কোনো বাহ্যিক কারণে হাইড্রার দেহ যদি 2 বা ততোধিক খণ্ডে বিভক্ত হয়, প্রত্যেক খণ্ডে নতুন হাইড্রা তৈরি হবে, ঠিক আছে? এটা যে আব্রাহাম টেমপ্লেট সব এটাই করে। সর্বপ্রথম হাইড্রার পুনরুৎপত্তির ক্ষমতা উল্লেখ করেন আর কি, ঠিক আছে? এটা আমরা জানি। তো হাইড্রা তাহলে কি নাই বলতো, স্বাভাবিক মৃত্যু নাই। তো
তো আমরা এটা কিন্তু বলতেছি না কিছু, আমরা জানি যে কোনো একটা অংশ যে কেটে যায় সেখানে ইন্টারস্টিশিয়াল কোষগুলো কী হয় বিভাজিত হয়ে নতুন পূর্ণাঙ্গ তৈরি করে। তাহলে হাইড্রার স্বাভাবিক কোনো মৃত্যু নেই। বিভাজন দুভাবে হতে পারে, যথা অনুদৈর্ঘ্য বিভাজন, একটা হলো অনুপ্রস্থ বিভাজন। স্বাভাবিক মৃত্যু নেই, তাহলে মৃত্যুটা হয় কিভাবে? বয়স বেড়ে যায়। শোনো, স্বাভাবিক মৃত্যু নাই কেন বলা হয়? এটা কি স্বাভাবিক মৃত্যু মনে করো যে তোমার তার তো একটা থেকে একটা হচ্ছেই, ঠিক আছে, একটা থেকে একটা হচ্ছেই, মানে বয়স বাড়ার পর একটা সময় যা মরে যায় না? হ্যাঁ ওইটার তো একটা আছে ডেড সেল আছে। তার মধ্যে ওইভাবে আসলে এটা আসলে কি বলা হয়, মানে স্বাভাবিক মৃত্যু নাই বলতে, আর ওইভাবে ওটাও মানে অনেক লং টার্ম, যে কোনো কারণ হতে পারে, অসুস্থ হতে পারে না হতে পারে, মানে এভাবে আসলে কি, খাদ্যের অভাবে তো মারা তারপরে অনেক মানে এটা ঘুরতে পারে, স্বাভাবিক মৃত্যু নয়, অস্বাভাবিকভাবে হতে পারে। মেনলি কী হয় বিষয়টা, এদের দেখো আমরা একটা জিনিস পড়ছিলাম যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো কী করে, কোষগুলোকে রিপ্লেস করে দেয়। সো এখানে বয়স হয় না, 45 দিন পর। বয়স হয়, না বয়স কিন্তু হয় না। না, সো এটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করতে পারে। না, কিন্তু এরা খাদ্যের অভাবে কারণে- তো মারা যেতে পারে, ওটা তো অস্বাভাবিক মৃত্যুই হয়। হ্যাঁ, তা ওইভাবে নর্মালি যে আমাদের যেমন মৃত্যুটা হয় কেন বলো তো, ডেথ হয়ে আমরা কি বয়স্ক হয়ে যাই, গাড়ির নিচে মানে ওরা ভাবে বয়স্ক হয় না, অস্বাভাবিক যেটা। হ্যাঁ বয়স্ক হয় না, ঠিক আছে। অর্থাৎ আমাদের কোষগুলো কি হয়ে যায়, কোষের মধ্যে বিভিন্ন ধরনের চর্বি তেল জমা পড়ে এক সময় কি হয়ে যায়, কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। রিপ্লেস হয়ে যায় 45 দিন পর। হ্যাঁ, কিন্তু ওদের তো রিপ্লেস হয়ে যায়, ওদের ওটা হয় না, ঠিক আছে, এটা একটু ঝামেলা। আমাদেরও অনেক কোষ রিপ্লেস হয়, তবে ওদের মতো সব কোষ রিপ্লেস হয় না আমাদের, ঠিক আছে। লোহিত রক্তকণিকা যে আমাদের টেস্ট ব্লাডগুলো রিপ্লেস হয়, ঠিক আছে, সাতকুড়িগুলো এগুলো দেখবা। তাহলে অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য দুইভাবে বিভাজন হতে পারে। অনুদৈর্ঘ্য বিভাজন বলতে কি বোঝায়, তা হাইটার দেহ যদি লম্বালম্বিভাবে কাটা হয় তখন রিপ্লেস করে অনুদৈর্ঘ্য, এটা জানো। অনুপ্রস্থ কি এটাও জানো। এখন হলো যেটা পড়ার বিষয়, মেন বোঝার বিষয়, এটা হলো যৌন জনন, ঠিক আছে। যেগুলো বললাম এগুলোকে যদি রিডিং দিবা, আর এই যে শর্টকাট টপিকগুলো এমসি আসতে পারে। সো এখন যেটা পড়বে এটা হলো সৃজনশীল, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যৌন প্রজনন এটা অনেকটা মানুষের প্রজননের মতোই, ঠিক আছে। তো এই অধ্যায়টা রিলেটেড আমরা আরও পড়বো পরবর্তীতে, তো মানুষের প্রজনন পড়বো। তো আমরা নর্মালি জানি যে যেগুলো যৌন প্রজনন হয় এগুলো শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে, ঠিক আছে। যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হওয়ার প্রক্রিয়া কী বলি আমরা, নিষেক বলি। এবং নিষেক পরীক্ষার মাধ্যমে কী তৈরি হবে, গ্যামেট তৈরি হবে। আমরা জানি গ্যামেটটা কী করবে, বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে কী করবে, দেহ গঠন করবে। এখানে বিষয়টা এমনই ঘটবে। তো এই যে এখানে দেখলাম শুক্রাণু তৈরির প্রক্রিয়া, শুক্রাণু বা ডিম্বাণু এগুলো তৈরি করার প্রক্রিয়া আছে একটু। জনন, এগুলো কি জনন মাতৃকোষ থেকে তৈরি হয়, জনন মাতৃকোষ থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, এগুলো মিলিত তৈরি করে। তো এইগুলো মেনলি প্রক্রিয়াগুলো আমরা একটু দেখবো। দেখো, যে পদ্ধতিতে জীব হ্যাপ্লয়েড বোঝো, ডিপ্লয়েড বোঝো, এন সংখ্যক, আর 2n হলো ডিপ্লয়েড। অর্থাৎ একটা কোষে যতগুলো ক্রোমোজোম থাকে তার অর্ধেক থাকলে আমরা বলি হ্যাপ্লয়েড, সম্পূর্ণ থাকলে বলি আমরা ডিপ্লয়েড। ওকে, যে পদ্ধতিতে জীব হ্যাপ্লয়েড জনন কোষ কোনগুলো, শুক্রাণু এবং ডিম্বাণু। কেন, এখানে এন সংখ্যক ক্রোমোজোম থাকে। শুক্রাণু এবং ডিম্বাণু গঠন এবং তাদের মিলনের ফলে ডিপ্লয়েড জাইগোট সৃষ্টির মাধ্যমে শিশুজীব উৎপন্ন করে, তাকে কি বলা হবে, যৌন প্রজনন। যদি সহজ ভাষায় বলি, যে দুটি ভিন্ন ধর্মী গ্যামেটের মিল, দুটি ভিন্ন ধর্মী হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনের মাধ্যমে যে জনন সম্পন্ন হয় তাকে যৌন জনন বলা হয়। বলো, এটাতে এন সংখ্যক, মানে কয়টা ক্রোমোজোম, হাইড্রার একটা নির্দিষ্ট, হ্যাঁ এটা দেখতে পারো, এটার এন বলতে আমাদের সমান হবে না, এক একটা প্রাণীর এক এক ক্রোমোজোম। দেখছো না ওই যে প্রথম অধ্যায়ে পড়ছো না, তাহলে মনে নাই, তাহলে আবার একটু দেখে নিবা, গরুর ঠিক আছে। এক একটা প্রাণীর এক এক রকম, ঠিক আছে। তাহলে দেখো এটা বুঝলাম। এখন দেখো, যৌন প্রজনন সাধারণত শীতকালে ঘটে। কখন ঘটে, দেখো আমাদের এলাকার বিবাহগুলো শীতকালেই ঘটে আর কি বেশি, ঠিক আছে। তো যৌন প্রজনন কোথায় ঘটবে, শীতকালে ঘটে, এটা মনে রাখতে হবে। যৌন প্রজনন শীতকালে ঘটে। অধিকাংশ হাইড্রা একলিঙ্গ, কি বলতো, এখন তবে অর্থাৎ কি থাকবে, কারো শুক্রাণু শুক্রাশয় থাকবে, কারো থাকবে ডিম্বাশয়, মানুষের মতো। তবে কিছু প্রজাতি আছে কি বলতো, উভলিঙ্গ, অর্থাৎ শুক্রাশয় এবং ডিম্বাশয় একদিকে, যেগুলো আমরা ফিগারগুলো দেখে আসলাম। দেখো, একলিঙ্গ এবং উভলিঙ্গ উভয় ক্ষেত্রে পরনিষেক প্রক্রিয়ায় প্রজনন ঘটে, বুঝতে পারছো। পরনিষেক বলতে অর্থাৎ নিচের শুক্রাণু দ্বারা নিজের ডিম্বাশয় নিষিক্ত হয় না, নিজের শুক্রাশয় দ্বারা নিজের ডিম্বাশয় নিষিক্ত হয় না। কেন, কারণ শুক্রাশয় ডিম্বাশয় একই সাথে হয় না, আলাদা আলাদা মনে করে, হ্যাঁ একটা উপরের অর্ধাঙ্গ মানে হয়, মানে উপর তো মনে করো বিভিন্ন সময় দেখা যায় একটা পরিপক্ক হয়েছে একটা হয়নি, ইমেচিউর আছে, তাহলে হবে তখন অন্য কারো শুক্রাণু, মানে মনে করো শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে গেল,
বুঝতে পারছো? কারো কারো তো দুইটা হয়ই না শুক্রাশয়। হ্যাঁ, ওটা তো একলিঙ্গ হলে তো হবে না। যাদের দিল মানে উভলিঙ্গ তাদের ক্ষেত্রে এমন হয় যে দুইটা একর সাথে ম্যাচিউর হয় না। সো ম্যাচিউর না হলে তো হবে না, এই জন্য এটা পরনিষেধ ঘটে আর কি। কারণ উভয় প্রকার জননকোষ শুক্রাশয় এবং ডিম্বাশয় একই সময়ে পরিপক্কতা লাভ করে না। এক হাইডার ডিম্বাণু অপর হাইডার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে একে কী বলা হবে? পরনিষেধ বলে। এগুলো আসবে না সংজ্ঞা। দেখো, তাই অনেক প্রজাতি উভলিঙ্গ হওয়া সত্ত্বেও তাদের জনন কোষগুলো একই সময়ে পরিপক্ক লাভ না করে বলে হাইড্রার স্বনিষেধ ঘটে না। বুঝতে পারছো? হাইড্রার দেহে স্থায়ী কোনো জননাঙ্গ থাকে, এগুলো সব অস্থায়ী। এপিডার্মিসের কিছু ইন্টারস্টিশিয়াল কোষ সবই কিন্তু বাইরে যা তৈরি হবে সবই কি ইন্টারস্টিশিয়াল কোষ থেকে দ্রুত বিভাজিত এবং রূপান্তরিত হয়ে জননাঙ্গ এবং জননকোষ তৈরি করে। সম্পূর্ণ প্রজনন প্রক্রিয়াটি নিম্নলিখিত 3টি ধাপে হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, জনন কোষ গঠন বা গ্যামেটোজেনেসিস কি বলো তো? এখন কথা হলো, জনন কোষকে আমরা বলি গ্যামেট। কি বলি? জনন কোষকে আমরা কি বলি? গ্যামেট বলি। তাহলে গ্যামেট তৈরি মানে কি? জেনেসিস করা, সিনথেসিস করা, তৈরি করা, তাই না? তাহলে গ্যামেটোজেনেসিস। তাহলে গ্যামেট তৈরির প্রক্রিয়াকে কি বলা হবে? গ্যামেটোজেনেসিস। গ্যামেট কয় ধরনের? 2 ধরনের, তাই না? একটা পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট। তাহলে 2টার জায়গায় কি লিখবো দেখতেছি, একটু পরে বলতেছি। তার মানে কি হবে? এটা গ্যামেটোজেনেসিস অর্থাৎ গ্যামেট তৈরির প্রক্রিয়া। হ্যাঁ, স্ত্রী গ্যামেটোজেনেসিস। তো ওটাকে আমরা বলি উজেনেসিস আর স্পার্মেটোজেনেসিস। উ বলতে ওই যে উ বলতে এটা কি বোঝায় বলো তো? স্ত্রী যেটা আছে এটা ওই যে অর্থাৎ ডিম্বাণু তৈরির প্রক্রিয়া, ঠিক আছে? আর এটা হলো বলতে শুক্রাণু বা স্পার্ম তৈরির প্রক্রিয়া। তাহলে দেখো, এই গ্যামেটোজেনেসিস আর এটা কি বলতো? নিষেক। আর এটা হলো পরিপুটন। অর্থাৎ 3টা ধাপ থাকে। একটা প্রথমে কি তৈরি হতে হয় বলতো? শুক্রাণু ডিম্বাণু তৈরি হতে হবে গ্যামেট। দেন তারপর 2টা মিলিত হবে। মিলিত হওয়ার পরে জাইগোট তৈরি করবে। জাইগোটটার বিভাজনের মাধ্যমে কি করবে? পরিস্ফুটন হবে, ভ্রূণ হবে, পূর্ণাঙ্গ প্রাণী হবে। তাহলে এই 3টা ধাপ দেখা যায়। কয়টা ধাপ বলো তো? বলো কি কি ধাপ? প্রথমে তৈরি, এটা কি বলা হয়? গ্যামেটোজেনেসিস। কি বলা হয়? তারপরে নিষেক, তারপর পরিস্ফুটন। তুমি বলো তো? গ্যামেটোজেনেসিস, নিষেক, পরিস্ফুটন। তুমি বলো। গ্যামেটোজেনেসিস, নিষেক, পরিস্ফুটন। ঠিক আছে, তাহলে 3 ধাপ। তাহলে প্রথম ধাপটা কি বলো তো? গ্যামেটোজেনেসিস অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু তৈরির প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়া ইন্টারস্টিশিয়াল কোষ থেকে, সব কিছু কোথা থেকে? ইন্টারস্টিশিয়াল কোষ থেকে। ইন্টারস্টিশিয়াল কোষ রূপান্তরিত ও বিভাজিত হয়ে জনন কোষ গঠন করে, তাকে কি বলা হবে? জনন কোষ মানে কি? শুক্রাণু এবং ডিম্বাণু। ওকে। গ্যামেটোজেনেসিস 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা হলো স্পার্মাটোজেনেসিস, মানে যার মাধ্যমে স্পার্ম তৈরি হবে। আর একটা হলো কি? ওজেনেসিস, যার মাধ্যমে ওভাম তৈরি হবে বা ডিম্বাণু তৈরি হবে, ঠিক আছে? ওকে। তাহলে শুক্রাশয়ের উৎপত্তি ও স্পার্মাটোজেনেসিস। মেনলি স্পার্মাটোজেনেসিস কোথায় হয়? শুক্রাশয়ে। তাহলে শুক্রাশয়ের উৎপত্তি এবং স্পার্মাটোজেনেসিস আমরা জানি যে এপিডার্মিসের হাইডার এপিডার্মিসের ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হওয়ার মাধ্যমে কি করে? শুক্রাশয় তৈরি করে, অস্থায়ী শুক্রাশয় তৈরি করে। শুক্রাশয় যখন তৈরি হবে, এখানে কি করবে? শুক্রাণু জনন মাতৃকোষ তৈরি হবে। কি হবে? অর্থাৎ কিছু কোষগুলোকে এমনভাবে অ্যাডাপ্টেড করবে যেগুলো থেকে কি হতে পারে? শুক্রাণু তৈরি হতে পারে। কোন কোষ থেকে? এগুলো কিন্তু আসবে ইন্টারস্টিশিয়াল কোষ থেকে। তাহলে আমরা কি বলতে পারি? যেখানে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ থেকে কি বলতো? ইন্টারস্টিশিয়াল কোষ থেকে কি হবে? প্রথমে শুক্রাণুর মাতৃকোষ। তাহলে এটা কি লিখতে? শুক্রাণু জনন মাতৃকোষ। ভাই এটা কি ক্রোমোজোম 2n থাকবে না n থাকবে? কোনটার মধ্যে? শুক্রাণু বলতে ডিম্বাণু বলতে অলওয়েজ কি থাকবে? n থাকবে। মানে হ্যাপ্লয়েড থাকবে। মাতৃকোষে অবশ্যই 2n থাকবে। তাহলে শুক্রাণু জনন মাতৃকোষ তৈরি হবে। ডিম্বাণুর ক্ষেত্রে ডিম্বাণু জনন মাতৃকোষ, একই কথা। তাহলে এই যে এখানে ইন্টারস্টিশিয়াল কোষ থেকে শুক্রাণু জনন মাতৃকোষ। তারপর কি তৈরি হবে? শুক্রাণু। বুঝতে পারছো? তারপর শুক্রাণু কি করবে? নিষেক করবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখন আমরা একটু দেখি এখানে প্রজনন ঋতুতে। প্রজনন ঋতু জানো কোনটা? শীতকাল। সাধারণত দেহের উপরের অর্ধাংশে হাইপোস্টোমের কাছাকাছি স্থানে এপিডার্মাল ইন্টারস্টিশিয়াল কোষ। আমরা জানি শুক্রাণু সাথে থাকে উপরের দিকে, ডিম্বাণু থাকে নিচের দিকে। এবং এপিডার্মাল ইন্টারস্টিশিয়াল কোষের দ্রুত বিভাজনের ফলে এক বা একাধিক কি তৈরি হবে? মুসাকার শুক্রাশয় তৈরি হবে। এর শীর্ষে একটি বোটা বা নিপল থাকে। মনোযোগ দিও, ঘুমাও নাকি? না, দেখতেছি।
আচ্ছা, একটি বোটা বা নিপল থাকে, অর্থাৎ এখানে কি থাকবে, একটা ছিদ্রের মতো থাকে, দেখলে এগুলো দেখলে দেখতে পারবা। এই যেরকম শুক্রাশয় হয় মনে করো, এখানে কি থাকবে, একটু এরকম বোটার মতো থাকবে, ছিদ্রের মতো থাকবে, এখানে চাপ দিলেও মনে করো কি বের হবে, শুক্রাণুর মতো বের হয়। মাছের পেট দেখছো না, জি ভাই। মাছের পেট দেখো, চাপ দিলে ডিম বেরোয় না, এরকম চাপ দেখে আসে না, তেলাপিয়া মাছ তো হ্যাঁ যে বের করে না, ওইরকম বিষয়টা একটা থাকবে, ছিদ্র থাকবে আর কি। তাহলে এখানে দেখো একটা হলো নিপল থাকে, অর্থাৎ পরিণত শুক্রাশয়ের অভ্যন্তরে থাকে অসংখ্য কি বলতো, শুক্রাণু থাকবে। শুক্রাশয়ে শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হবে, স্পার্মাটোজেনেসিস। স্পার্ম তৈরির প্রক্রিয়া। তো শুক্রাশয়ে শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে স্পার্মাটোজেনেসিস বলা হয় বা শুক্রাণু জনন বলে। ওকে, শুক্রাশয়ের অভ্যন্তরে অবস্থিত ইন্টারস্টিশিয়াল কোষ কি করবে, শুক্রাণু মাতৃকোষ বা শুক্রাণু জনন মাতৃকোষ তৈরি করবে, ঠিক আছে, হিসাবে কাজ করে। তাহলে এর ভেতরে ইন্টারস্টিশিয়াল কোষগুলো কি করবে, ওই শুক্রাণু জনন মাতৃকোষ হিসেবে কাজ, মানে এগুলা শুক্রাণু জনন মাতৃকোষ হবে বা কোষ হিসাবে কাজ করবে। ওকে, তারপরে কোষগুলো কি করবে, বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে স্পার্মাটোগোনিয়া। এখন দেখো এই যে আমরা স্পার্ম তৈরির প্রক্রিয়ার মধ্যে অনেকগুলো ধাপ আছে, একবারে ডাইরেক্ট স্টেটে হয় না, ডাইরেক্ট স্টেটে হয় না, এগুলো দেখবো, এগুলো তোমাদের জানার মতো সুযোগ নেই, এমনিতে নর্মালি দেখবো আমরা, যেমন যে হিউম্যানের দেখবো যেমন শেষের দিকে, তখন আমরা একটু বুঝতে পারবো। তার প্রথমে কি হবে বলতো, শুক্রাণু জনন মাতৃকোষ থেকে স্পার্মাটোগোনিয়া কি হবে, স্পার্মাটোগোনিয়া। আমরা এখানে ডাইরেক্ট দেখে যায়, আমি ফিগারে যাই, পরে আমি দেখাচ্ছি। তাহলে দেখো আমরা এইটুকু দেখি বুঝতে পারি। তাহলে এখানে আমরা দেখেছি স্পার্মাটোজেনেসিস, অপরপক্ষে যে একই ডিম্বাশয় যেটা করবে সেটা কি বলতো, ওজেনেসিস, একসাথে আমরা দেখতেছি এখানে। তো স্পার্মাটোজেনেসিস হলো স্পার্ম তৈরির প্রক্রিয়া, ওজেনেসিস মানে হলো ডিম্বাণু তৈরির প্রক্রিয়া বা ওভাম তৈরির প্রক্রিয়া। উভয় পক্ষে শুরু হয় কোথা থেকে, ইন্টারস্টিশিয়াল কোষ থেকে। এটা কি ছিল বলতো, টুয়েন, এটা ছিল টুয়েন বা ডিপ্লয়েড। তারপর এটা থেকে দেখো রূপান্তরিত হয়ে কি তৈরি হবে, শুক্রাণু জনন মাতৃকোষ বা শুক্রাণু কোষ। হ্যাঁ এটা টুয়েন। তাহলে মাতৃকোষ বলতে তো টুয়েন থাকবে, এখান থেকে বাচ্চা তৈরি হবে এন। ওকে, দেন তারপরে দেখো এটা এই যে শুক্রাণু জনন মাতৃকোষ, এটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে অসংখ্য তৈরি হবে, কি হবে, অসংখ্য, এগুলাই বলা হবে স্পার্মাটোগোনিয়া। আমি এটা মনে রাখতাম কিভাবে, যে গনিয়া বলতে গোনা যায় না, অসংখ্য, তার মানে অসংখ্য তৈরি হচ্ছে। তাহলে মাইটোসিসের মাধ্যমে অসংখ্য তৈরি হলো, তার মানে গোনা যাবে না, এটা গনিয়া, কি গনিয়া, স্পার্মাটোগোনিয়া। এখানে কি হবে, ও ভামের থেকে ও গনিয়া, ঠিক আছে, এটা হলো স্পার্মাটোগোনিয়া, একটা হলো ও গনিয়া। তারপরে এটা পরিপুষ্ট হবে, হ্যাঁ, অপরিপক্ক অনেকগুলো কোষ হলো মনে করো কোষের মতো, বড় হয়ে কি করবে, কোষে পরিণত হবে, সাইট, কোষে পরিণত মানে সাইট। তারপরে কি হবে, স্পার্মাটোসাইট, এইগুলো কি বলতো, টুয়েন। তাহলে স্পার্মাটোসাইট অবধি কি বলতো, টুয়েন। ওকে, তারপরে দেখো এটা কি করবে, মায়োসিস বিভাজন ঘটবে, কি ঘটবে, আচ্ছা মায়োসিস আমরা জানি যে মায়োসিস বিভাজনের মাধ্যমে কি তৈরি, শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। তাহলে এই মায়োসিসের মাধ্যমে কি তৈরি হবে, স্পার্মাটিড, এটা হলো কি উটিড, স্পার্মাটিড উটিড। তাহলে এটা হলো কি, এই যে স্পার্মাটিড থেকে আবার এটা পরিপক্ক হয়ে কি তৈরি করবে, রূপান্তর হয়ে শুক্রাণু, আর উটিড থেকে কি তৈরি করবে, ডিম্বাণু। বুঝতে পারছো? তাহলে একবার মুক্ত করো, সাথে সাথে দেখো স্পার্মাটোজেনেসিস যদি বলি, প্রথম ছিল ইন্টারস্টিশিয়াল কোষ ছিল, এটা কি রূপান্তরিত হয়ে শুক্রাণু জনন মাতৃকোষ বা শুক্রাণু মাতৃকোষ তৈরি হবে। দেন এটা মাইটোসিস প্রক্রিয়া বিভক্ত অসংখ্য কোষ তৈরি করবে, এদের গোনা যাবে না, স্পার্মাটোগোনিয়া। স্পার্মাটোগোনিয়াটা কি করবে, পরিপক্ক হবে, পরিস্ফুটন হবে, বৃদ্ধি পাবে, কি হবে, সাইট হবে, কোষ হবে, স্পার্মাটোসাইট। দেন এটা কি করবে, মায়োসিস বিভাজন প্রক্রিয়া বিভক্ত হয়ে কি তৈরি করবে, স্পার্মাটিড। এটা আবার পরিপক্ক হয়ে কি তৈরি করবে, শুক্রাণু। অপরদিকে একই সিস্টেম, ইন্টারস্টিশিয়াল কোষ, তারপরে এটা কি করবে, রূপান্তরিত হয়ে আমাদের ডিম্বাণু মাতৃকোষ, ডিম্বাণু মাতৃকোষ থেকে কি তৈরি করবে, উগোনিয়া, তারপরে উসাইট, উটিড, তারপরে মুক্ত হয়েছে, জি ভাই, সবার মুক্ত হয়েছে, জি। আচ্ছা। তাহলে এখন কাজ হলো, তাহলে এটা আমরা এখানে শেষ দিই, তারপরে আমরা রিডিং দিই। তাহলে এগুলো আমাদের কি, স্পার্মাটোজেনেসিস এবং ওজেনেসিস, অর্থাৎ গ্যামেটোজেনেসিস শেষ হলো। তাহলে গ্যামেটোজেনেসিসের মাধ্যমে গ্যামেট তৈরি হবে, দেন কি নিষেক, মানে নিষিক্তকরণ। তো আমরা একটু দেখতেছি এটা কি হয়, মনে করো যখন মনে করো পরিপক্ক হয় আর কি, ডিম্বাশয় মানে যখন পরিপক্ক হয়, তখন কি হয় যে মনে করো বিভিন্ন হাইড্রা আছে না, তাদেরও মনে করো শুক্রাণুগুলো যখন পরিপক্ক হয়, ম্যাচিউর হবে, তখন ওই যে নিপলের পথ দিয়ে কি হবে, শুক্রাণুগুলো বেরিয়ে আসবে।
আসে কি করবে, আশেপাশে যেগুলো মনে করো হাইড্রা আছে তাদের ডিম্বাশয়কে গিয়ে নিষিক্ত করবে। সবগুলো যেমন এমনি তো অনেক অ্যানিমেশন দেখছো না, সকল মনে করো শুক্রাণু যাবে, একটা কি করবে, নিষিক্ত করবে। ঠিক আছে, তো আমরা এটা পরে দেখতেছি, আবার তো আমরা মুখস্থটা করে নিই। তারপরে দেখো দুইটা মিলিত হয়ে কি তৈরি করলো, নিষেক করলো। নিষিক্ত করার পরে কি তৈরি হয়, মানে জাইগোট। আমরা জানি শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত কি তৈরি করে, জাইগোট। এখানে জাইগোট তৈরি করলো, জাইগোট অবশ্যই কি হবে 2n, কারণ এটা ছিল n, এটা ছিল n, দুইটা n হয়ে গেল। ঠিক আছে, ওকে। এটা দেখো আমি বলছিলাম এই যে এর আগের অধ্যায়ে তোমাদের পড়াইছিলাম আমরা, এই জাল না এই পাশে কি ডাকতেছে? এই পাশে লাগতেছে। ওই পেছনে খুলবো কি? সিএমএ ডাকতেছে হয়তো, ডাকবো? আর ওর বন্ধু আসছে মানে লাগে তো। দেখো এখানে দেখো সেম প্রসেসটা যেগুলো এর আগে আমরা পড়ে এসেছিলাম, ওই যে ভ্রূণীয় বিকাশ। ভ্রূণীয় বিকাশ তোমরা হয়তো মনে নাই, তোমার পড়ো নাই, এখানে বলে দেই ভ্রূণীয় বিকাশটা কি। এটা আমার একটা ক্লাসও আছে ইউটিউবে, লিঙ্ক আছে, ওই যে টেলিগ্রাম, দেখিও রিসেন্ট সামনেই দেখে নিও। তাহলে কি নিষেকের মাধ্যমে কি তৈরি হলো, জাইগোট তৈরি হলো। জাইগোটটা কি হবে, রূপান্তরিত হয়ে কি তৈরি করবে, মরুলা। আমরা একটু পরে দেখতেছি, শুধু মনে রাখো জাইগোট থেকে কি হবে, মরুলা। মরুলা থেকে ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলা, তারপরে হলো হাইড্রুলা, মানে কি অপত্য হাইড্রা, মানে যে কচি বাচ্চা কি বলা হবে, হাইড্রা, তারপরে হবে পূর্ণাঙ্গ। তাহলে এটা যে হাইড্রুলা কাকে বলা হয়, অপত্য হাইড্রাকে, মানে নতুন তৈরি হবে যেটা মাতৃ হাইড্রার মতো দেখতে, এটাকে বলা হবে হাইড্রুলা। তার আগে যেটা আছে যে গ্যাস্ট্রুলা, জাইগোট থেকে শুরু করে, এইটা আমরা একটা মুস্ত করে দিতেছি। সেটা কি বলতো, কি বলছিলাম বলতো, মনে করো তো, মরাবাক, ভুলে গেছো? হ্যাঁ, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা। তাহলে কি মরা বাক, মরা মানে কি বলতো, মরুলা। মরা মানে মরুলা, তারপরে বাক, বয়কের বাতে ব্লাস্টুলা, তারপরে গতে হলো এটা বাঘ তো ঘ হয়, তবে আমরা বলবো গ, গ্যাস্টুলা উচ্চারণের সাথে আর কি। তাহলে মরা বাঘ, মরা বাঘ মানে কি, মরুলা, হ্যাঁ মনে থাকবে। তখন এই সিকুয়েন্সটা ভুলে যায় তো, এই জন্য মনে করো সিকুয়েন্সটা ভুলবা না। তাহলে আগে হবে মরুলা, তারপরে কি হবে, ব্লাস্টুলা, তারপরে হবে গ্লাস্টুলা। বলো তো, মরুলা, ব্লাস্টুলা, গ্লাস্টুলা। কি যেমন রাখবো, মরা বাঘ দিয়ে, মরাতে মরুলা, বাঘের বয়কার বাতে ব্লাস্টুলা, গতে গ্যাস্টুলা, তারপরে যেটা অপত্য প্রাণী সেটা হবে হাইড্রুলা, তারপরে পূর্ণাঙ্গ। তার আগে কি ছিল, জাইগোট। সব মুস্ত হয়েছে না, হয়েছে? ওকে, তো মুস্তই তো হলো। এখন বাসায় গিয়া 10 মিনিট দেখবা। তো এখন দেখো আমরা একটু এখানে দেখি কিভাবে কি হচ্ছে। দেখো এই যে এখানে স্পার্মাটোগোনিয়া তৈরি হলো প্রথমে, তাই না, সৃষ্টি হয়। পরে দেখো এগুলো বৃদ্ধি লাভ করে স্পার্মাটা কি করবে, সাইট তৈরি করবে, এবং স্পার্মাটোসাইট মিওসিস বিভাজনের মাধ্যমে কি তৈরি করবে, 4টি হ্যাপ্লয়েড কোষ, স্পার্মাটিড তৈরি হবে। তারপরে স্পার্মাটোসাইট মায়োসিস বিভাজনের মাধ্যমে কি করবে, কয়টি, 4টি হ্যাপ্লয়েড স্পার্মাটিড উৎপন্ন করবে। এটা আবার রূপান্তরিত হয় শুক্রাশয়। তার কারণ দেখো এখানে কি বিভাজন ঘটে বলো তো, মায়োসিস। স্পার্মাটোসাইট থেকে আমরা জানি মায়োসিস বিভাজনের মাধ্যমে একটি কোষ থেকে কয়টি কোষ তৈরি হয়, 4টি। তাহলে 4টি হ্যাপ্লয়েড কি করবে, স্পার্মাটিড তৈরি করবে, এবং প্রত্যেক স্পার্মাটিড একটি কি পরিণত হবে, শুক্রাণুতে পরিণত হবে। বুঝতে পারছো? 4টে শুক্রাণু, হ্যাঁ 4টা। তাহলে একটা জনন মানে জন্ম তো অনেক হবে, মানে স্পার্মাটিড থেকে একটা কোষ থেকে, একটা কোষ থেকে না, একটা কোষ থেকে অনেক হবে, স্পার্মা একটা স্পার্মাটিড থেকে কয়টা হবে, 4টা তৈরি হবে। আর মনে করো এমনিতে যদি বলো একটা যদি বলি যে একটা শুক্রাণু জন মাতৃকোষ থেকে কয়টা হবে, অসংখ্য হবে, কারণ একটা শুক্রাণু জন মাতৃকোষ থেকে কি তৈরি হয়, মাইটোসিস হয়। স্পার্মাটোগোনিয়া তৈরি হয়, মানে অসংখ্য, প্রত্যেকটা রূপান্তরিত হয়ে আবার কি স্পার্মাটোসাইট, প্রত্যেকটা স্পার্মাটোসাইট থেকে একটা শুক্রাণু, তার মানে একটা থেকে 4টা। হ্যাঁ, তার মানে কি বুঝতেছি আমরা, ডিম্বাণুর ক্ষেত্রে কম। তার মানে এখানে যেটা বুঝতেছি বলতো, একটা শুক্রাণু জনন মাতৃকোষ থেকে অসংখ্য কি তৈরি হবে, স্পার্ম তৈরি হবে, কারণ ওই যে স্পার্মাটোগোনিয়া তৈরি ছিল অনেক, প্রত্যেকটা থেকে স্পার্মাটোসাইট, এবং প্রত্যেকটা থেকে 4টা। যদি মনে করো যে সাপোজ আমি মনে করলাম যে একটা শুক্রাণু মাতৃকোষ থেকে মনে করো স্পার্মাটোগোনিয়া তৈরি হয়েছে 100টা, তার মানে তোমার শুক্রাণু তৈরি হবে কয়টা, গুণন 400টা। বুঝতে পারছো? বুঝতে গেছে? ওকে, শুক্রাণু তো অসংখ্য থাকে, লাখ থাকে না? হ্যাঁ, কিন্তু ডিম্বাণু কয়টা থাকে, কয়টা, দুইটা। ঠিক আছে, কথা ঠিক আছে। তোমার শুক্রাশয় কয়টা এখানে আছে, 2টা। এখানে 2টা বলতে পারো, বাট প্রতিটা শুক্রাশয় ধরতে হবে। এটা শুক্রাশয় কয়টা হবে, একটা শুক্রাশয় একটা হবে। এখন যদি বলো যে ভাইয়া হাইড্রা তো লাখ আছে,
তো লাখ লাখ ডিম তৈরি হবে। ইন্ডিভিজুয়াল কয়টা? একটা। এইটা দেখো এখানে, দেখো প্রত্যেক পরিণত শুক্রাণু নিউক্লিয়াস যুক্ত একটি স্ফীত মস্তক বা সেন্ট্রিওল যুক্ত, ঠিক আছে? হ্যাঁ, সেন্ট্রিওল যুক্ত একটি সংকীর্ণ মধ্যখণ্ড থাকবে, এটাকে মিডল পিস বলা হয়। থাকে একটি লম্বা সরু বিচলনক্ষম লেজ থাকবে। তা কি কি পার্ট থাকে? একটা মাথা থাকে, একটা মস্তক আর একটা তারপর কি থাকবে? একটা মধ্যখণ্ড মানে বুকের মতো থাকবে, আর একটা কি থাকবে? লেজ থাকবে, মস্তকটা, ঠিক আছে? আর এই যে বললাম মধ্যখণ্ড, এটা কি যুক্ত বলো তো? সেন্ট্রিওল যুক্ত। এগুলোর পার্টটা আর কি কি দ্বারা গঠিত বিস্তারিত আমরা জানবো পরে, আমাদের এই জুলজিতে আছে, ঠিক আছে? চিত্রটা নাই, আমি এটা অ্যাড করছি আর কি তোমাদের জন্য, তোমাদের মাথাকারি কথা। দেখো এই যে এটা হলো কি হেড, এখানে মাথায় কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। তারপর এই যে মাথায় একটা জিনিস থাকে, মাইটোকন্ড্রিয়াও থাকে, এটাকে বলা কি বলতো? মিডল পিস। কি বলা হবে? এটা হেড ছিল, আর বাকি এটুকু টেল। এটা নাড়াচাড়া করার মাধ্যমে কি সামনে এগিয়ে যায়। সেন্ট্রিওল এর মধ্যে থাকে, যুক্ত, ঠিক আছে? তৈরি হয় এটা। এর মধ্যে থাকে, ঠিক আছে? থাকে, আমরা ডিটেলস পড়বো, অ্যাক্রোজম থাকবে এখানে, এগুলো জানবো আমরা পরে, আমাদের বাড়িতে পড়ানো এগুলো, ঠিক আছে? তো এই যে এখানে যদি বলি, দেখো এই যে আমরা পার্টগুলো দেখি, এটা কি বলতো? এটা কি আর্ট করতে হবে? হ্যাঁ, এটা হলো সিলিন্ড্রন। কি ছিল বলতো? মানে এই যেটা মেনলি আর কি, এই যে বডিটা ছিল আর কি, এটা হলো কি আমাদের হাইডার বডিটা কি সিলিন্ডারের সাথে উন্মুক্ত না? ওকে। তো এখানকার যে আমাদের এপিডার্মিসের কোষগুলো কি হলো? রূপান্তরিত হয়ে কি তৈরি করলো? তৈরি করতেছে আমাদের কি বলতো? শুক্রাণু মাতৃকোষ। এই যে এগুলো মনে করো যে আমাদের এটা পার্পল কালার না অনেকটা, নাকি কি গোলাপি কালার, পিঙ্ক কালার? পিঙ্ক মানে পার্পল কালার না? পার্পল বেগুনি। পার্পল মানে বেগুনি? জি সত্যি? জি। আমি জানি না তো। আচ্ছা তাই, তাহলে এই যে পিঙ্ক কালারের মানে গোলাপি কালার না? আচ্ছা, গোলাপি কালারের কোষগুলো দেখতেছে, এগুলো কি বলতো? শুক্রাণু জনন মাতৃকোষ বা শুক্রাণু মাতৃকোষ। তো এইগুলা রূপান্তরিত হয়ে কি তৈরি করে? স্পার্মাটোগোনিয়া। তার এই যে স্পার্মাটোগোনিয়া তৈরি করতেছে আমাদের, এই যে এগুলো প্রত্যেকটা এইগুলা থেকে দেখো দেখতে একই রকম, মানে বুঝাচ্ছে আর কি শুধু এমনিতেই। তারপরে একটু দিবা, একটু ম্যাচিউর করে দিলা, উগনে থেকে কি তৈরি হবে? স্পার্মাটোসাইট। একটু বড় দিবা সাইজ, একটু সাইজ সিম্পল বড় দিবা, যাতে একটু ডিফারেন্স দেখা যায় আর কি, ঠিক আছে? এটা তো সেম তুমি একটু দিবা, তারা দিলা, তারপরে তো স্পার্মাটোসাইটে কি তৈরি হবে? একটু ছোট করে দিবা এগুলা, স্পার্মাটিড আলাদা বোঝানোর জন্য আর কি। তারপর প্রতিটাতে কি তৈরি হবে? শুক্রাণু। আবার এগুলো নিপুল পথে বেরিয়ে যাবে, বুঝতে পারছো? এগুলো দেখা যায়। তবে এই ফিগারটা একটা অঙ্কন দিবা, অঙ্কন করবা বাসায়, ওকে? আমাকে দেখাইবা পরের দিন। এর আগে কি জন্য দিয়েছিলাম দেখো নাই, ঠিক আছে? পরীক্ষা চাপে হয়। এরপরে এটা করতে হবে, না হলে এটা যদি এখন না করো তাহলে পরে আর হবে না। পরীক্ষা নেবেন কবে? শেষ হলেই নিব, 2 দিন টাইম দিব। শুক্রবার পরীক্ষা শুরু। আজকে তো শেষ। ঠিক আছে ভাই, এক কাজ করেন, কলেজে যখন পরীক্ষা থাকবে তখন দিয়ে দিন। পরীক্ষা কলেজে যখন বায়োলজি পরীক্ষা থাকবে 2-1 দিনের মধ্যেই হবে। সবাই তো একসাথে তোর প্রিপারেশন নাও, তারপরে দিব না, ঠিক আছে? তারপরে দেখো ভালো হয়, তাও ঠিক। এখানে গেল। এখন দেখো শেষ হলে নিয়ে ডিম্বাশয়ের উৎপত্তি এবং ওজেনেসিস, ওকে? তো ওটা আসলে যেগুলো বললাম অলরেডি, এগুলাই সব কিছু। তো এখানে একটা বিষয় আছে, দেখো প্রজনন ঋতুতে নিচের অর্ধাংশে কিছু পদতলের মানে কিন্তু পদতলের সামান্য উপরে এপিডার্মিসের একটি বা দুটি স্থানে কিছু ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজনের ফলে সাধারণত একটি বা দুটি গোলাকার ডিম্বাশয় সৃষ্টি হয়। প্রত্যেক ডিম্বাশয় থেকে একটি করে ডিম্বাণু সৃষ্টি হয়। কটি করে? দেখো ডিম্বাশয়ের অভ্যন্তরে ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া কি বলা হবে? ওজেনেসিস বা ডিম্বাণু জনন বলা হয়। ডিম্বাশয়ের বিদ্যমান কিছু ইন্টারস্টিশিয়াল কোষ কি করবে? ডিম্বাণু মাতৃকোষ তৈরি করবে, আগের মতো কিন্তু এক মাদার সেল তৈরি করবে। কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে কি তৈরি করবে? ওগোনিয়া। এগুলো জানার বুঝতে পারলো না? ওগোনিয়া। এইগুলোর মধ্যে কেন্দ্রস্থ একটি কোষ বড় হয়ে কি তৈরি করবে? একটা শুধু বড় হবে। হ্যাঁ, একটি বড় হয়ে কি করবে? উ সাইড তৈরি করবে। আগেরবার সবগুলাই একটা কি করবে? উ সাইড তৈরি করবে, ওকে? এখন দেখো উ সাইড মানে কি, এটা আবার কি করবে? উ সাইড কি করবে আবার বলো তো? পরিণত হবে এবং ছোটগুলাই কি করবে? গলদন করবে। মনে করো ওইগুলোর পুষ্টি সে নিয়ে বড় হয়ে যাবে, বুঝছো? এই বিষয়টা এরকম হয় আর কি। এখন দেখো তখন মায়োসিস বিভাজন প্রক্রিয়া কি হবে? আমরা জানি 4টে হয়। মায়োসিস বিভাজন প্রক্রিয়া কয়টা কোষ হয়? একটা 4টা। এখানে কি হবে? 4টে হবে। তবে কি হবে? আমাদের 3টি ক্ষুদ্র পোলার বডি তৈরি হবে, কি বলতো? আর একটি সক্রিয় উটিন। পোলার বডি কাকে বলা? এগুলো নিয়ে আমরা পড়বো উদ্ভিদ বিজ্ঞানে একটা জিনিসে।
কাজগুলা নষ্ট হয়ে যায় না ভাই? হ্যাঁ ওগুলোর কাজ না, মনে করো হেল্পিং সাহায্য করে আর কি। একটি বড় সক্রিয় উটির তৈরি করে। উটিরটি কি হবে? রূপান্তরিত হয়ে ডিম্বাণুতে পরিণত হয়, ঠিক আছে? পোলার বডিগুলো কি হবে তখন? বিলুপ্ত হয়ে যায়। দেখো ডিম্বাণুর পরিপূর্ণ বৃদ্ধির ফলে ডিম্বাশয়ের বহিরাবরণ কি হবে? বড় হয়ে গেল, তখন আবরণটা কি হবে? বাইরে যে একটা আবরণ থাকে এটা কি হবে? ছেড়ে দেবো। ছিঁড়ে যাবে, ঠিক আছে? তখন এটা উন্মুক্ত হবে, তখন কি করবে? শুক্রাণুগুলো গিয়ে শুক্রাণুগুলো যাবে, প্রবেশ করে যাবে, কিন্তু একটা মাত্র কি করবে? নিষেক করবে। তখন ডিম্বাণুকে উন্মুক্ত করে দেয়, ঠিক আছে? এবং চারদিকে তখন জিলেটিনের পিচ্ছিল আস্তরণ, জিলেটিন। হ্যাঁ জিলেটিনের একটা পিচ্ছিল একটা কি থাকবে? আস্তরণ থাকবে। তো কিসে আস্তরণ থাকে? জিলেটিন, এটা মনে রাখতে পারো, এটা এমসিকিউ আসার মতো না, তারপরে একটু মনে রাখবা। এখন নিষেক কি বলতো? জিলেটিন কি জিনিস? এটা এক ধরনের পদার্থ আর কি, পিচ্ছিল জাতীয় পদার্থ, ঠিক আছে? তাহলে দেখো শুক্রাণু পরিণত হলে শুক্রাশয়ের নিপল বিদ্রোহ হয়ে যায়, আমরা বললাম যেটা। এবং শুক্রাণুগুলো ডিম্বাণুর সন্তানে পানিতে ঝাঁকে ঝাঁকে সাঁতরাতে থাকে, এইটা মনে রাখতে হবে। 24 থেকে 48, তোমাদের পাল্টাইছে নাকি? দেখো তো, আচ্ছা ঠিক আছে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঘন্টার মধ্যে ডিম্বাণুকে নিষিদ্ধ করতে না পারলে এগুলো কি হয়ে যাবে? মানে এগুলো পানিতে ইয়ে করতে থাকে, হ্যাঁ পানিতে সাঁতরে থাকে। যদি 24 থেকে 48 ঘন্টার মাধ্যমে কোনো খুঁজে না ভাই, ডিম্বাণুর দেখা না পায়, তাহলে কি হবে? নষ্ট হয়ে যাবে। কত ঘন্টা যদি থাকে তাহলে? 24 থেকে 48 ঘন্টা। এত খাটনি করে পড়ি। অন্যদিকে উন্মুক্ত হওয়ার পর অল্প দিনের মধ্যে নিষিক্ত না হলে ডিম্বাণুগুলো কি হয়ে যাবে? ডিম্বাণু নষ্ট হয়ে যাবে, বুঝছো? সবার ক্ষেত্রেই দেখো শুক্রাণুর ঝাঁক এক একটির ডিম্বাণুর চারদিকে ঘিরে ধরে, এবং একাধিক শুক্রাণু ডিম্বাণুর আস্তরণ কি করে বা আবরণ ভেদ করলে একটি মাত্র শুক্রাণু কি করবে? নিউক্লিয়াসে ডিম্বাণুর নিউক্লিয়াসের সাথে একীভূত হয়ে নিষেধ করবে। আমরা জানি এগুলা। একটি ডিপ্লয়েড জাইগোট তৈরি করলো, তাহলে এটা হলো আমার নিষেক শেষ। তারপরে পরিস্ফুটন। এই চিত্রগুলো ইয়ে করতে হবে, এটা কোনগুলা? এই যে এটা না এগুলা পড়তে হবে না, বাঁচিয়ে গেছি। এগুলো লাগবে না। তারপরে কি হবে? যে ডেভেলপমেন্ট, পরিস্ফুটন। দেখো যেসব ক্রমান্বয়ে পরিবর্তনের মাধ্যমে জাইগোট থেকে শিশু প্রাণী উৎপত্তি ঘটে তাকে কি বলা হয়? পরিস্ফুটন। কী কী ঘটে বলো তো? এই যে দেখো জাইগোট নানা ধরনের পরিস্ফুটন প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ হাইডায় পরিণত হয়। ওকে দেখো হাইডার পরিস্ফুটনকালে নিম্নোক্ত পর্যায়গুলো দেখা যায়। কী কী পর্যায়ে দেখা যায়? মরুলা দেখা যাবে। দেখো জাইগোট মাইটোসিস প্রক্রিয়া বারবার বিভক্ত হয়ে যে বহুকোষী নিরেট এবং গোলাকার কোষপিণ্ড তৈরি করবে, কি বলা হবে? মরুলা। চিত্রতে দেখো, এখানে চিত্র দেখতে পারবা যেখানে কি তৈরি হবে। এই যে এখানে দেখবা, তারপরে এখানে কি ছিল বলতো? কি ছিল এখানে বলতো? তাহলে জাইগোট ছিল। জাইগোট এগুলো কি হবে? এগুলো মনে করো তৈরি হলে কি করবে? এগুলো না কি আছে, বিষয় আছে। হ্যাঁ মরুলা, এই যে এর মধ্যে আছে মরুলা। দেখো প্রথমে কি ছিল? জাইগোট। কোনটা? না এই যে এটা যে আছে না দ্বিকোষীয় দশা এখানে। তো এখানে ব্লাস্টোমিয়ার হবে, যে কোষগুলো আছে ওগুলা কি বলতো? মরুলা, কোষীয় দশাগুলা। এখানে কি হবে বলতো? দুইটা ব্লাস্টোমিয়ার তৈরি হবে, মানে প্রান্ত, দুইটা প্রান্ত, ঠিক আছে? দ্বিকোষীয় দশা। এখানে কয়টা কোষ হবে বলতো? দুইটা কোষ। এই যে এখানে যে কোষগুলো দেখছো না, এগুলা দুইটা দশা আছে। এখানে আবার মরুলা স্টেজ বলতে পারি আমরা এটাকে। দেন তারপরে এই যে এখানে দেখো দুইটা কোষ তৈরি হয়েছে। কয়টা কোষ? এখানে দেখো ছিল জাইগোটে আমাদের একটি কোষ ছিল, দুইটা কোষ তৈরি হলে এটা বলি ব্লাস্টোমিয়ার। তারপরে কি তৈরি হবে? ব্লাস্টোমিয়ার থেকে আমাদের এখানে গ্যাস্টুলা পর্যায়ে বলতে পারো। দেন তারপরে কি আসবে? ব্লাস্টুলা। ব্লাস্টুলায় কি হবে বলতো? এই যে আমি তোমাদের আরো দেখা দিই। এই যে এখানে দেখছো না, এগুলো আমি তোমাকে একটু ভালো করে বলে দিই। এই যে এগুলো দেখো দুইটা কোষ ছিল না, অসংখ্য কোষ তৈরি হবে, কোষ একটা পিণ্ড, ঠিক আছে? ঠিক, এটা একটু ভালো করে দিলে পারতো। এই যে এটা হলো, এটা কি বলতো? মরুলা। হ্যাঁ এটা হলো মরুলা। তারপরে কি হবে? এই মরুলার কোষগুলো কি হবে? যে সাইড দিকে হবে, মাঝে একটা গহ্বরের মধ্যে তৈরি হবে, ঠিক আছে? একটা গহ্বর তৈরি হবে যাকে মানে ব্লাস্টোসিল বলা হবে, ঠিক আছে? ব্লাস্টোসিল, ওই পর্যায়টাকে বলা হয় ব্লাস্টোসিল। এবং দেখো এই যে তার পাশে যে কোষগুলা, এদেরকে বলা হবে ব্লাস্টোমিয়ার। এবং এই যে ব্যবস্থাকে কি বলবো আমরা? ব্লাস্টুলা বলবো, ঠিক আছে? ওকে, যখন পিণ্ডের মধ্যে ছিল তখন তাকে কি বলা হয়? মরুলা বলা হয়। তারপরে এইভাবে মাঝে একটা ফাঁপা একটা জায়গা তৈরি করলো এবং চারপাশে কোষগুলো ঘিরে ধরলো। ঘিরে ধরা কোষগুলো বলবো আমরা ব্লাস্টোমিয়ার। আগে যে কোষগুলো ছিল কি মরুলা বলতাম পিণ্ডটাকে, তখন প্রতিটা কোষকে বলতেছি ব্লাস্টোমিয়ার। এবং সবগুলো মিলে যে দশাটা একে বলতেছি আমরা ব্লাস্টুলা দশা, ঠিক আছে? ব্লাস্টুলা। ওকে, দেন তারপরে কি হচ্ছে বলতো? এখানে হলো কি হচ্ছে বলতো?
গ্যাস্টুলা হচ্ছে। তো আমরা একটু দেখি, মরুলা দেখলাম, দেখো ব্লাস্টুলা, শীঘ্রই মরুলার কোষগুলো এক স্তরে কী হবে, সজ্জিত হবে, হয়ে একটি ফাঁপা গোল ভ্রূণে কী করবে, পরিণত হবে। এর নাম কি? ব্লাস্টুলা। ব্লাস্টুলার কোষগুলোকে ব্লাস্টোমিয়ার বলা হয়। কেন্দ্রে ফাঁপা গহ্বরে কী বলা হয়? ব্লাস্টোসিল বলা হয়। ওকে, তারপর হলো গ্যাস্টুলা। দেখো ব্লাস্টুলা গ্যাস্টুলেশন পরীক্ষা, কী পরীক্ষা? গ্যাস্টুলেশন পরীক্ষা দ্বি স্তর বিশিষ্ট গ্যাস্টুলা পরিণত হয়। অর্থাৎ এটা মনে রাখতে হবে যে গ্যাস্টুলেশন পর্যায়ে মানে গ্যাস্টুলা পর্যায়ে ভ্রূণীয় লেয়ার তৈরি হয়, দুইটা ভ্রূণীয় লেয়ার তৈরি হয়। এই প্রাণীর ক্ষেত্রে দুইটা, কিন্তু উন্নত প্রাণীর ক্ষেত্রে যেমন আমাদের ক্ষেত্রে তিনটা লেয়ার তৈরি হবে। তা কোন পর্যায়ে গিয়ে লেয়ার তৈরি হয়? গ্যাস্টুলা। গ্যাস্টুলা পর্যায়ে, ঠিক আছে। গ্যাস্টুলেশন মানে কি? যে লেয়ার তৈরি পরীক্ষা, ভ্রূণীয় লেয়ার বা ভ্রূণীয় স্তর তৈরি পরীক্ষা যেটা আছে। এগুলো কি? এটি কি বলতো? এক্টোডার্ম, এন্ডোডার্ম, ঠিক আছে, এবং আদি সিলিন্ড্রন নিয়ে গঠিত। তো মাতৃকোষের সাথে সংযুক্ত এই গ্যাস্টুলা কি বলা হয়? স্টেরিও গ্যাস্টুলা বলা হয় তাকে। ওকে, দেখো এক্টোডার্মের কোষগুলো থেকে নিঃসৃত এক প্রকার পদার্থ গ্যাস্টুলার চারদিকে কাইটিন নির্মিত কাঁটাযুক্ত সিস্ট আবরণী গঠন করে এবং মানে ভাই সিস্ট, এই যে হ্যাঁ সিস্ট আবরণী, যে এটা আর কি, যে এগুলো এই টার্মটা মেনলি ইউজ করা হয়, মেনলি হলো মেডিকেল টার্ম আর কি। অনেকটা সিস্ট গঠন করে আমরা জানি। এগুলো অনেকটা কি, যে মানে অনেকটা কি বলবো, প্রকোষ্ঠের মতো অনেকটা, ঠিক আছে, যেটা কোনো কিছু তরল কন্টেইন করে বা টিউমারের মতো দেখতে অনেকটা, ধীরে অভ্যন্তরের ভেতরে হয়ে থাকে সিস্ট, ঠিক আছে, পানি ধারণ করে থাকে। এই বাজি কাটা কাটা মনে হতে পারে, এরকম একটা জিনিস সিস্ট বলা হয়, ঠিক আছে। যেমন এখানে বলছে আর কি, কাটি নির্মিত কাটাযুক্ত সিস্ট তৈরি হয়, ঠিক আছে। দেখো সিস্টবদ্ধ ভ্রূণটি মাতৃ হাইড্রা থেকে বিচ্ছিন্ন হয়ে পানির তলদেশে চলে যায়। তাহলে এই যে এখানে গঠনটা দেখতে পাচ্ছ, বাহির দিয়ে কী হচ্ছে বলতো? সিস্ট গঠন করছে আর কি। আর এটা কি বলতো? এই যে এটা কি বলতো? এক্টোডার্মের বাইরে হবে। হ্যাঁ, এটা তো বাইরে একটা আবরণ, আস্তরণ তৈরি করছে, ঠিক আছে। হ্যাঁ, আর ভেতরে দিয়ে কি হবে? আমাদের এন্ডোডার্ম হবে, ঠিক আছে। এই যে এখন দেখো এটা থেকে পরিণত হলো এই প্রাথমিক গ্যাস্ট্রুলা, তারপরে কি বলতো? পরিণত গ্যাস্ট্রুলা, এখানে এন্ডোডার্ম তৈরি হয়ে গেছে, তাই না? এক্টোডার্ম ছিল, এন্ডোডার্ম হলো, মাঝে কি হয়েছে বলতো? মেসোগ্লিয়া হয়ে গেছে। ওকে, দেন তারপরে এখানে দেখো এই যে সিলেন্ট্রন হয়েছে, আদি সিলেন্ট্রন, বুঝছো? তারপরে তো এই যে পরিপক্ক একটা মানে হাইড্রো হয়ে যাবে আর কি, ঠিক আছে। এই কোষগুলো কই থেকে আসলো? কোনগুলা? আমাদের এই যে এই কোষগুলো থেকে তো হচ্ছে। হ্যাঁ, এইগুলা কোষগুলা কি হচ্ছে? সজ্জিত হচ্ছে বিভিন্নভাবে, ওই বিভিন্ন কিছু তৈরি করছে, মানে এগুলো আবার বিভাজন হয়েছে। হ্যাঁ, তৈরি করতেছে আর কি। ওকে, এগুলো তেমন কিছু না, এগুলো ভেতরে ওভাবে পড়তে হবে না, পরীক্ষা ভাবে আসবে না, যদি সমস্যা হয়। শুধু একটা ধাপগুলো বুঝলা, ধাপগুলো মনে রাখবে এখানে কী কী ধাপ হলো আর কি। ওকে, তারপরে কি হলো? হাইড্রুলা মানে কি? বসন্তের শুরুতে, কখন? বসন্তের শুরুতে অনুকূল তাপমাত্রায় সিস্টের মধ্যে ভ্রূণটি ক্রমশ লম্বা হতে থাকে এবং এর অগ্রপ্রান্তে হাইপোস্টোম, মুখছিদ্র, কোষিকা এবং পশ্চাৎপ্রান্তে পার্শ্ববর্তী গঠিত হয়। এবং ভ্রূণের দশাকে কী বলা হয়? হাইড্রুলা দশা বলা হয়। হাইড্রুলা সিস্টেমের আবরণে বিদীর্ণ হয়ে পানিতে বেরিয়ে আসে এবং স্বাধীন জীবনযাপন করে। ওটা ডিমের মধ্যে যে বাচ্চা থাকে না, ওরকম অবস্থা, এটা কী বলা হবে? হাইড্রুলা বলা হয় তাকে। ডিম ফুটে যেমন বাচ্চা বের হয়, মুরগির বাচ্চা এরকমই আর কি, ঠিক আছে। হাইড্রার বাচ্চা বেরিয়ে আসবে। তো এটাই হাইড্রার উৎপত্তি কি, পূর্ণ উৎপত্তি, এগুলো কি বলবো আর। দেখো, যে প্রক্রিয়ায় কোনো প্রাণীর হারানো বা নষ্ট হয়ে যাওয়া দেহ অংশকে দেহে পুনঃ গঠন করা হয়, তাই কি বলা হয়? পূর্ণ উৎপত্তি ঘটে। আমরা জানি যে হাইড্রা এটা হয়, কোনো অংশ কেটে গেলে কি হয়? ওটা আবার নতুন করে হয়। এগুলো একটু পড়বা, ঠিক আছে। এগুলো কেমন কিছু না, এই যে শ্রম বন্টন, হাইড্রার শ্রম বন্টন, অর্থাৎ হাইড্রার কোন কোষের কাজ কি আমরা পড়ে আসছি না, এগুলো আবার বলছে যে কোষভিত্তিক শ্রম বন্টন দেখা যায়। দেখো, বহুকোষী জীবদেহে বিভিন্ন অঙ্গ বা তন্ত্রের মাধ্যমে সারবৃত্তীয় কার্যাবলী সুসম্পন্ন কি বলা হয়? শ্রম বন্টন বলা হয় তাকে, ঠিক আছে। তো এগুলো দেখো, পেশি আবরণের কাজ কি, ইন্ডাস্ট্রিয়াল কাজ কি, এগুলো একটু পড়বা, ঠিক আছে, ট্রেনিং দিবা। এটা হলো কোষভিত্তিক ছিল। কিছু আবার আছে কি বলতো? অঙ্গভিত্তিক, যেমন মুখছিদ্র কী কাজ করে, সিলিন্ড্রনের কাজ কি, কোষীয়গুলোর কাজ কি, পাউসিত্রের কাজ কি, আটকে ধরে রাখতে চলন সাহায্য করে, দেহকণ্ঠের কাজ কি, এগুলো একটু পড়লাম। তারপর দেখা যায় যে এগুলো একটু পড়লাম, এগুলো বিষয় না। এই যে মৃতজীবিতা, এটা একটু পড়তে হবে, ইম্পর্টেন্ট জিনিস, বুঝছো? মৃতজীবিতা বলতে এর আগে প্রথমে দিন আমি একটু বলছিলাম, তাই না, শৈবালের সাথে থাকে, অবস্থান করে। তো মৃতজীবিতা বা সিম্বায়োসিস, ইংলিশে বলা হয় সিম্বায়োসিস, এর ভূৎপত্তিগত অর্থ একত্রে বাস করা। মৃতজীবিতা
তিনটি ভিন্ন মাত্রার হতে পারে। তবে হাইড্রার ক্ষেত্রে মিথজীবিতের সংজ্ঞা হলো যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এই ধরনের সচরাচরকে কি বলা হয়? মিথজীবিত বলে। অর্থাৎ দুইজন একসাথে বসবাস করতেছে, দুইজন দ্বারা কি হচ্ছে? উপকারিত হচ্ছে। এটা তো সব মৃতজীবীর ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, মৃতজীবীটা মিথজীবী মানে এটা আমরা জানি। পরজীবীর একটা উদাহরণ এটা। পরজীবী আছে, মিথজীবী আছে, একজনের সাথে অনেকগুলো আছে। এটা হাইড্রার ক্ষেত্রে পরজীবীতে তো একজন উপকৃত হ্যাঁ, হয়, একজন আর উপকৃত হয়, মৃতজীবীতে মৃতজীবীতে দুইজন উপকৃত হয়। ঠিক আছে, দেখো এই অবস্থায় দুটোকে কি বলা হবে? মৃতজীবী বলা হয়। জীব দুটোকে মৃতজীবী বলা হয় থাকে। উদাহরণ দেখো, ওকে, হাইডার বিডি সীমা না, ওকে, তাহলে হাইডার বিডি সীমা নামক সবুজ হাইড্রা, ঠিক আছে, নামক সবুজ হাইড্রা আর জুকোলেরেলা এককোষী সবুজ শৈবালের মধ্যে সম্পর্ক সুস্পষ্ট দেখা যায়। মানে কি বলতো? একটা শৈবাল আর একটা সবুজ শৈবালটা তাহলে এই যে জুকোলেরেলা কিন্তু এটাকে এক ধরনের কি বলতো? শৈবাল। এটার সাথে এই যে হাইড্রা বিডি সীমার সাথে এক ধরনের সম্পর্ক দেখা যায়। অর্থাৎ কি মনে করো, এই যে হাইড্রা বিডি সীমার মধ্যে আমাদের জুকোলেরেলা অবস্থান করে। এটার রং কি বলতো? সবুজ হাইড্রা। এই সবুজ এর রং সবুজ হওয়ার কারণে আমরা হাইড্রাটাকে কি দেখি? সবুজ দেখে। যেখানে দেখো হাইড্রার কালার কিন্তু আসলে এটা অর্ধস্বচ্ছ আর কি। হাইড্রা এর ভেতরে ওই সবুজ শৈবাল থাকার কারণে এই যে এগুলো হয়, দেখো এটা তো বিভিন্ন কালার। এগুলো ভেতরে থাকার কারণে একেও সবুজ ভিতরে থাকে। হ্যাঁ, দেহের ভেতরে থাকে, অবস্থান করে লেয়ারের ভেতরে। তখন এটাকে কি দেখা যায়? সবুজ দেখা যায়। এবং এটা এমন একটা জিনিস যে শুক্রাণুর মাধ্যমে কি হয়ে যায়? স্থানান্তর হয়ে যায়। পরবর্তী বংশধরে এরকম হয়। তাহলে এর কালারটা নির্ধারণ করতেছে কে? শৈবালটাই। বুঝতে পারছো? এটা একটু মনে রাখবা। এই যে এখন কথা হলো, এই যে কে কে অবস্থান আছে এখানে দেখো, হাইডার ব্রিটিশ সীমা আর হলো কি? জুকোলেরেলা। ঠিক আছে, ওকে। সবুজ হাইড্রা আর জুকোলেরেলা। এই যে সবুজ শৈবাল বলছি না, সবুজ হাইড্রা বলছি না, আর সবুজ কেন? এই যে সবুজ হাইড্রা, সবুজ শৈবালের কারণে। বুঝছো? এটা মনে রাখতে হবে একটু। ওকে, দুইটা নাম কিন্তু মনে রাখতে হবে। এখন দেখো, এই যে জুকোলেরেলা বা সবুজ শৈবাল হাইড্রার কোথায় অবস্থান করে বলো তো? গ্যাস্ট্রোডার্মে বসবাস করে, মানে ভেতরের লেয়ারে বসবাস করে। এবং হাইড্রা অর্ধস্বচ্ছ প্রাণী হয় শৈবালের অন্তস্থ উপস্থিত এই হাইড্রাকে সবুজ বর্ণ দান করে। এজন্য হাইড্রা বাড়িতে কি দেখায়? সবুজ দেখায়। এখন দেখো, এই যে এরা যে একে অপরের থেকে উপকার নিচ্ছে, কে কাঠ থেকে কী কী উপকৃত হচ্ছে, এটা এই যেখানে আছে এইটা মুক্ত থাকতে হবে। এমসিকিউতে যেমন আসে, খ নাম্বারেও আসে। ঠিক আছে, দেখো কি হচ্ছে? শৈবালের প্রাপ্ত উপকার। শৈবাল কী কী উপকার নিচ্ছে? আশ্রয়, শৈবাল হাইড্রার মধ্যে আশ্রয় নিচ্ছে। তাহলে শৈবাল হাইড্রা গ্যাস্ট্রোডার্মাল পেশি আবরণীর কোষে আশ্রয় নেয়। মনে রাখো, শালক সংশ্লেষণ। হাইড্রা একটা কি? প্রাণী জানি আমরা। শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে, মানে প্রাণী কি করে? শ্বসনের মাধ্যমে কি করে? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। আর উদ্ভিদের একটা শৈবাল, একটা উদ্ভিদ, এর কি শালক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড দরকার। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড কি করবে? হাইড্রা শ্বসনে শ্রেষ্ঠ কার্বন ডাইঅক্সাইড শালক সংশ্লেষণের কাঁচা হিসাবে ব্যবহৃত হয়ে থাকে খাদ্য উৎপাদন। দেখো, হাইড্রার বিপাকীয় কাজে উদ্ভূত আমরা জানি যে ওই যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ আছে না, হ্যাঁ, তৈরি হয়। যে হাইড্রার বিপাকীয় কাজে উদ্ভূত নাইট্রোজেন তার বর্জ্য পদার্থকে আমিষ তৈরি কাজে ব্যবহার করে। বুঝতে পারছো? এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে এই তিনটা কাজ আছে। অপরদিকে হাইড্রার প্রাপ্ত উপকার, খাদ্য প্রাপ্তি। শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে খাদ্য প্রস্তুত করে তার উদ্বৃত্ত বা অবশিষ্ট অংশ কি করে? সে হাইড্রা শর্করা জাতীয় খাদ্যের অভাব পূরণ করে। ঠিক আছে, ওকে, তাহলে খাদ্য পাচ্ছে। আবার শ্বসন প্রক্রিয়ায়, কারণ আমরা জানি কি বলতো, উদ্ভিদ কি অক্সিজেন ছাড়ে না। তো এই যে শালক সংশ্লেষণে শৈবাল যে অক্সিজেন নির্গত করে, সেটা কি করবে? এটা গ্রহণ করবে। কার্বন ডাইঅক্সাইড শোষণ, এই যে হাইড্রা যে মনে করো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে, হাইড্রা এটাকে গ্রহণ করতেছে শৈবাল করে, তাই দূষিত পদার্থটাকে কি করতেছে? মানে দূষিত পদার্থটাকে কি টেনে নিচ্ছে। হাইড্রা শোষণের শ্রেষ্ঠ কার্বন ডাইঅক্সাইড শৈবাল গ্রহণ করে প্রাণীকে ঝামেলা মুক্ত করে। বর্জ্য পদার্থ, দেখো হাইড্রার বিভাগের শ্রেষ্ঠ কি? নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ শৈবাল করতে গৃহীত হয়। হাইড্রা সহজে কি হচ্ছে? বর্জ্য পদার্থ মুক্ত হয়ে যাচ্ছে। তা দুই ধরনের বর্জ্য পদার্থ কি করতেছে? হাইড্রার মুক্ত করতে সহায়তা করতেছে আমাদের শৈবাল, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। এইটা একদম মুক্ত ধরবো আমি, প্রত্যেককে ধরবো। ঠিক আছে, প্রত্যেককে ধরবো মুক্ত একদম।
এখন দেখো এই যে পরজীবিতা মৃতজীবিতার মধ্যে পার্থক্য একটু পড়বা, ঠিক আছে? ঠিক আছে। হাইড্রাকে কেন নিডারিয়ার পর্বভুক্ত করা হয় এগুলো মোটামুটি জানবা, জানো এতে সিলিন্ড্রন গহ্বর থাকে এবং দ্বিস্তরীয় এরা একটোডাম এবং এন্ডোডাম থাকবে, তাই না? নিউক্লিয়ার থাকে এবং নিউরোসাইট নামক বিশেষ ধরনের কোষ থাকে। ইন্টারস্টিশিয়াল কোষ থেকে কি হবে তৈরি করতে পারে অন্য কোষগুলো, মুখছিদ্র ঘিরে কি থাকবে কোষিকা থাকে, এই জন্য এই নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। যদি বলে যে হাইড্রাকে কেন নিডারিয়া পর্বভুক্ত প্রাণী, নিডারিয়া পর্বভুক্ত কেন করা হয়েছে, তখন এগুলো খ নাম্বার যদি চায় দিতে পারো। এই ছিল আজকের এখানে পড়া, এই যে এগুলো পড়বা, এগুলো সবই পড়বা, ঠিক আছে? ওকে, এইগুলো সবই পড়বা। এখন আজকে গিয়ে দেখবা, তাহলে আর কঠিন মনে